সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে শুভ সকাল জানাচ্ছি। আমাদের আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা সংক্রান্ত তোমাদের সেকশনে অর্থাৎ এ সেকশনে এটি হচ্ছে দশম অনলাইন লেকচার। এর আগে 9টি ক্লাসে তোমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে অর্থাৎ গতিবিদ্যা সম্পর্কে অনেক কিছু শিখে এসছো, অনেকগুলো গতিসূত্র সম্পর্কে জেনে এসছো। এখানে ক্যালকুলাসের ব্যবহার কিভাবে করতে হয় সেটি সম্পর্কে জেনে এসছো এবং সর্বশেষ অনলাইন ক্লাসে তোমরা হচ্ছে v = u + at অর্থাৎ আদি বেগের সঙ্গে শেষ বেগ, ত্বরণ এবং সময়ের যে গাণিতিক সমীকরণ, যে গাণিতিক সম্পর্ক সেটি স্থাপন করতে শিখে এসছো। আজকের এই ক্লাসে আমরা হচ্ছে তার সূত্র ধরে ক্লাসটি শুরু করব, অর্থাৎ তার পরবর্তী অংশ আমরা দেখে নেব। তাহলে আজকে আমরা প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত যে দূরত্ব তার সমীকরণটি কেমন হবে সেটি আমরা ক্যালকুলাস পদ্ধতিতে নির্ণয় করবার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথমে একটু গত ক্লাসের মতো প্রথমে একটু চিত্র এঁকে নেই। আমরা হচ্ছে প্রথমে একটি এখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে আমাদের মূল বিন্দু, অর্থাৎ এখান থেকে আমাদের পরিমাপের শুরু। এটিকে আমরা আপাতত ও দ্বারা চিহ্নিত করলাম। এরপরে এখানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব পরে এটি হচ্ছে আমাদের এই বিন্দুটিকে আমরা হচ্ছে পি দ্বারা চিহ্নিত করলাম। এরপরে আবার আমরা একটি অংশকে এখানে আরেকটি বিন্দু এটিকে আমরা হচ্ছে আপাতত এ দ্বারা চিহ্নিত করলাম এবং এরপরে আবার ক্ষুদ্র অংশ পরে আরেকটি অংশ, এই অংশটিকে আমরা হচ্ছে বি দ্বারা চিহ্নিত করলাম। ঠিক আছে, এই বরাবর হচ্ছে আমাদের বস্তুটির গতি। এখন দেখো, এই যে আমাদের অবস্থানটুকু, আমরা যদি বলি যে এখানে এই বস্তুর যতটুকু সরণ ঘটেছে আমাদের সময়টি আমরা কোথা থেকে শুরু করব, যদি এই বিন্দুতে অর্থাৎ পি বিন্দুতে যদি আমাদের সময় শুরু হয়ে থাকে, অর্থাৎ আমরা বলছি যে পি বিন্দুতে থাকা অবস্থানে আমাদের টি হচ্ছে 0, অর্থাৎ এটি হচ্ছে আমাদের আদি সময়। এখান থেকে আমরা সময় গণনা শুরু করেছি এবং এই অবস্থানে আমাদের যে বেগ সেটি হচ্ছে v0। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আদি বেগ v0। একইভাবে যখন এই বিন্দুতে আমরা এসেছি তখন এই বিন্দুতে হচ্ছে সময় হচ্ছে টি পরিমাণ। ঠিক আছে, এবং এখানে যে বেগ সেটি হচ্ছে v পরিমাণ এবং একই সঙ্গে এই যে এরপরে যে অল্প একটু অংশ, এই যে এ থেকে বি পর্যন্ত যে অংশটুকু, এই পরিমাণটুকুকে আমরা বলছি হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ, অর্থাৎ ডেল্টা এক্স পরিমাণ। ঠিক আছে, এইটুকু হচ্ছে ডেল্টা এক্স পরিমাণ দূরত্ব। কোনটুকু? এই যে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, একে আমরা বলছি ডেল্টা এক্স পরিমাণ দূরত্ব। তাহলে এখানে এখন ক্ষুদ্র সরণের জন্য আমাদের ক্ষুদ্র একটি সময়েরও প্রয়োজন হবে, সে কারণে বি বিন্দুতে যে সময়, সেই সময়কে আমরা চিহ্নিত করছি টি প্লাস ডেল্টা টি এটি দ্বারা। ঠিক আছে, এটি হচ্ছে বি বিন্দুতে সময়। একইভাবে এই ক্ষুদ্র সময়ের পরে আমাদের বেগেরও একটি পরিবর্তন ঘটবে। আমরা যেহেতু প্রথমেই বলেছি যে এখানে একটি সমত্বরণ এ গতিশীল আছে, অতএব এখানে আমাদের যে বেগের যে পরিবর্তনের ফলে আমাদের পরিবর্তিত বেগ সেটি হবে v প্লাস ডেল্টা বি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সামগ্রিক হিসাব, এই হচ্ছে আমাদের চিত্র। এবং এরপরে আমরা যে পুরো অংশটুকু এখান থেকে শুরু করে, এই যে একেবারে সূচনা বিন্দু থেকে শুরু করে আমরা এই যে দূরত্বটুকু, এইটুকুকে আমরা বলছি হচ্ছে কতটুকু সরণ হলো। ঠিক আছে, এটা হচ্ছে এই পর্যন্ত
এবং এই যে আদি যে অবস্থানটুকু অর্থাৎ t সমান সমান 0 সময় সেটি যেই অবস্থানে ছিল সেই অবস্থানটিকে আমরা বলছি x নট। এই যে এইটুকু হচ্ছে আমাদের x নট পরিমাণ, ঠিক আছে? এটুকু হচ্ছে আমাদের x নট পরিমাণ। তাহলে দেখো এটি হচ্ছে কোন একটি নির্দিষ্ট সময় পরে আমাদের সরণের পরিমাণ হচ্ছে x, আমাদের অবস্থান হচ্ছে x, এবং আদিতে আমাদের অবস্থান ছিল হচ্ছে x নট, অর্থাৎ এই যে p থেকে a পর্যন্ত এইটুকু হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বা যাকে আমরা হচ্ছে s দ্বারা চিহ্নিত করতে পারি। এখন এই যে চিত্রটি আমরা যে দেখলাম, চিত্রের a বিন্দুতে আমরা যদি তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে যাই, অর্থাৎ আমরা যদি v নির্ণয় করতে যাই, আমরা কি লিখতে পারবো? আমরা এতদিন যেটি জেনে এসেছি যে তাৎক্ষণিক বেগের যে সংজ্ঞা অনুসারে তাৎক্ষণিক বেগ v মানে হচ্ছে, তাৎক্ষণিক বেগের সংজ্ঞা অনুসারে v মানে হচ্ছে লিমিট, এখানে কি লিখতে পারি আমরা? ডেল্টা t টেন্ডস টু 0 হলে ডেল্টা t টেন্ডস টু 0, এবার ডেল্টা x বাই ডেল্টা t, এটি হচ্ছে তাৎক্ষণিক বেগের সংজ্ঞা। এখন এটি যদি তাৎক্ষণিক বেগের সংজ্ঞা হয়, তাহলে আমরা যেটি পেলাম যে এই বিন্দুতে v মানে আসলে হয়ে গেল যেটি, সেটি হয়ে গেল, আমরা এটিও জানি যে এই অনুপাতটির মান যদি, এই অনুপাতটি যদি আমরা একটি সীমা নেই যখন ডেল্টা t টেন্ডস টু 0, তাহলে সেটি হচ্ছে গাণিতিক প্রক্রিয়া হিসেবে যেটি বোঝায় তার অর্থ দাঁড়ায় এই যে সময়ের সাপেক্ষে x এর অর্থাৎ অবস্থানের ব্যবকলন, অর্থাৎ সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার। এখন এই যে আমরা যে একটি অংশ পেলাম, আমরা কি পেলাম? আমরা হচ্ছে v এর সঙ্গে x এবং t এর একটি গাণিতিক সম্পর্ক পেলাম। তাহলে এখানে আমরা যে অংশটুকু পেয়েছি, এই অংশটুকুকে আমরা আরেকটু পরিবর্তন করেও লিখতে পারি। কিভাবে পরিবর্তন করে লিখতে পারি? আমরা হচ্ছে এইটিকে যদি এবার একটু পক্ষান্তর করে লিখি, সেক্ষেত্রে আমরা যেটি পেতে পারি সেটি হচ্ছে এই যে v dt, এটির মানে হচ্ছে dx। এই যে এখানে যে dt অংশটি যে ছিল সেটিকে আমরা গাণিতিক প্রক্রিয়ায় এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন খেয়াল করো, v dt সমান সমান যদি dx হয়, বা এটিকে যদি আমরা একটু উল্টিয়ে লিখি, আমরা যদি লিখি যে dx সমান সমান v dt, ঠিক আছে? আমরা কি লিখলাম? আমরা লিখলাম যে dx সমান সমান v dt। এখন dx সমান সমান যদি আমাদের v dt হয়ে থাকে, তাহলে আমাদের যেটি প্রয়োজন, আমাদের এখন উভয় পক্ষে একটি সমাকলনের মাধ্যমে আমরা হচ্ছে এই পক্ষে x এবং এই পক্ষে t এর রাশিমালায় পৌঁছাতে পারবো। এখন খেয়াল করো, এখানে যেই অবস্থানে রয়েছে, এখানে আমরা সরাসরি এই কাজটি করতে পারছি না। কেন? কারণ এখানে যেই অংশটি আছে v, এটি হচ্ছে সরাসরি t এর কোনো ফাংশন নয়। এখন এটি যেহেতু সরাসরি t এর ফাংশন নয়, এর আগে সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা যেটি দেখে এসেছিলাম, সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা জেনে এসেছিলাম যে v মানে হচ্ছে v নট প্লাস এটি। তাহলে v যদি v নট প্লাস এটি হয়ে থাকে, এটির বদলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে dx মানে হচ্ছে, dx সমান সমান, আমরা যদি v এর বদলে ব্যবহার করি, কি ব্যবহার করব? ব্যবহার করব হচ্ছে v নট প্লাস এ টি, এবং এর বাইরে আবার ছিল হচ্ছে dt। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম যে dx সমান সমান v নট dt প্লাস at dt, ঠিক আছে? গাণিতিক ভাবে আমরা এই সম্পর্কটি পেলাম। এখন দেখো, dx সমান সমান যদি v নট dt প্লাস at dt হয়ে থাকে, আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে x নির্ণয় করা। আমরা শুরুতেই কি বলেছি? আমরা হচ্ছে সমত্বরণে গতিশীল একটি বস্তুর অতিক্রান্ত যে দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্বের একটি সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। এখন অতিক্রান্ত দূরত্বের সমীকরণ যদি আমরা নির্ণয় করতে যাই, তার অর্থ আমাদের x এর সঙ্গে বাকি রাশিগুলির একটি সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে যে dx থেকে x এ পৌঁছানোর রাস্তা কি, সেটি আমরা অতীতে দেখে এসেছি, সেটি আমরা শিখে এসেছি। সেটি হচ্ছে আমরা এখানে একটি সমাকলন বা যোগজীকরণ করব, অর্থাৎ যেটিকে আমরা ইংরেজিতে চিনে এসেছি
ইন্টিগ্রেশন হিসাবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে এখন ইন্টিগ্রেশন করি, এখন খেয়াল করো ইন্টিগ্রেশনটি আমরা কোথা থেকে কোথায় করব। আমাদের কিন্তু দুই পাশে দুইটি অংশ আছে। এই যে ডিএক্স অংশটিকে আমরা হচ্ছে বাম পক্ষে যেটি আছে, আমাদের বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স কে আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে, ডিএক্স কে আমরা ইন্টিগ্রেশন করব হচ্ছে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটির যে লিমিট সেটি হবে আমাদের এক্স এর লিমিট অনুসারে। তাহলে এখন একটু খেয়াল করো যে আমাদের এক্স এর লিমিটটি কোথায় কোথায় আছে। এই যে দেখো আমাদের এক্স শুরু হয়েছে কোথা থেকে, এই যে টি ইকুয়াল টু 0 সময়ে আমাদের অবস্থান ছিল এক্স নট বিন্দুতে, এবং টি ইকুয়াল টু টি সময় আমাদের অবস্থানটি ছিল এক্স বিন্দুতে, অর্থাৎ আমাদের শুরু হচ্ছে এক্স নট থেকে, শেষ হচ্ছে এক্স অবস্থানে গিয়ে। ঠিক আছে, তাহলে এই দুটি কিন্তু আমাদের আদি অবস্থান এবং শেষ অবস্থান। তাহলে আমাদের নিম্ন সীমা যেটি সেটি হচ্ছে এক্স নট, এবং ঊর্ধ্ব সীমা যেটি সেটি হবে এক্স। ঠিক আছে, আবার ডান পক্ষে আমাদের কি করতে হবে, দেখো ডান পক্ষে আমাদের দুইটি অংশ আছে, একটি হচ্ছে ভি নট ডিটি আর একটি হচ্ছে এটি ডিটি। তাহলে আমরা বাম পক্ষে যদি ইন্টিগ্রেশন করতে চাই আমাদের অবশ্যই ডান পক্ষেও একই কাজ করতে হবে। এই সাইডে আমরা ভি নট ডিটি এটিকেও ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস এখানে কি ছিল এটি ডিটি এটিকেও ইন্টিগ্রেশন করতে হবে। এখন খেয়াল করো আমাদের বাম পক্ষের ইন্টিগ্রেশনটি কার সাপেক্ষে ছিল, সেটি ছিল এক্স এর সাপেক্ষে। সেই কারণে আমরা যে সীমাটি বসিয়েছি, লিমিটটি বসিয়েছি হচ্ছে এক্স এর সীমা। ডান পক্ষে আমাদের ইন্টিগ্রেশনটি কার উপরে, ইন্টিগ্রেশনের মূল চলকটি হচ্ছে টি অর্থাৎ সময়। সে কারণে এবার আমরা সীমা হিসেবে যেটি বসাবো সেটি হচ্ছে সময় সীমা। দেখো সময় আমরা শুরু করেছি কোথায়, এই যে এখানে টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু টি, অর্থাৎ আমাদের যে এখানকার সময়ের যে সীমাটি সেই সীমাটি হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু এবং টি তে গিয়ে শেষ। এটাও 0 থেকে শুরু, টি তে গিয়ে শেষ। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা যে অংশটি পেলাম, এই যে বাম পক্ষে আমরা এখন যেটি পেয়েছি, আমরা কি পেয়েছি, এক্স নট থেকে এক্স পর্যন্ত আমরা ডিএক্স কে ইন্টিগ্রেশন করব। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স এর সঙ্গে আমাদের আরেকটি কি আছে, এক্স এর সঙ্গে কিন্তু আমাদের আবার এখনো সীমা আছে। সীমা কোথায়, আমাদের সীমা হচ্ছে এক্স নট থেকে শুরু করে এক্স পর্যন্ত। ডান পক্ষে আমরা কি পাবো, দেখো প্রথম অংশ হচ্ছে ভি নট ডিটি। ভি নট হচ্ছে আদিবেগ, যেটি একটি স্থির মান, যেটি একটি ধ্রুব মান, সে কারণে আমাদের ইন্টিগ্রেশনটি হবে শুধুমাত্র ডিটি এর উপরে। তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো হচ্ছে ভি নট, এটি যেহেতু ধ্রুবক এর মতো রয়ে গেল। এরপরে আমরা ডিটি কে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে টি, এবং এখানে দেখো টি কে ডিটি কে ইন্টিগ্রেশন করে যে আমরা টি পেলাম তার সীমাটি কত, সীমাটি হচ্ছে 0 থেকে শুরু করে টি পর্যন্ত, প্লাস এরপরে আবার কি আছে, এরপরে হচ্ছে এটি ডিটি। এর মধ্যে এ হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম এটি হচ্ছে সমতরণ, অর্থাৎ আমাদের ত্বরণটি হচ্ছে একটি ধ্রুব ত্বরণ। ত্বরণটি যদি ধ্রুব ত্বরণ হয় তার অর্থ এ কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে এনে লিখতে পারবো, এবং টি কে যখন আমরা ইন্টিগ্রেশন করব, টি মানে হচ্ছে টি টু দি পাওয়ার 1, অর্থাৎ টি কে ইন্টিগ্রেশন করে আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার বাই 2, এবং এটির কিন্তু আবার একটি সীমা আছে। সীমা কত, এটি হচ্ছে 0 থেকে শুরু করে টি তে গিয়ে শেষ হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, এবার আমরা কি করলাম, আমরা হচ্ছে বাম পক্ষে যেটি পেলাম, বাম পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে ফলাফলটি পেলাম এক্স, অর্থাৎ আমরা এখন এক্স এর ভেতরে, এটি যেহেতু একটি নির্দিষ্ট সমাকলন, আমরা এক্স এর ভেতরে প্রথমে হচ্ছে এক্স এর ঊর্ধ্ব সীমা বসাবো মাইনাস নিম্ন সীমা। তাহলে আমরা এইদিকে পাবো হচ্ছে এক্স মাইনাস এক্স নট। ঠিক আছে, আর ডান পক্ষে কি পাবো, এখানে পাবো হচ্ছে ভি নট এর সাথে, এখানে পাবো হচ্ছে টি এর ঊর্ধ্ব সীমা টি মাইনাস নিম্ন সীমা 0, প্লাস এরপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে এ, এর সঙ্গে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি হচ্ছে টি স্কোয়ার বাই 2, অর্থাৎ এই যে এটি হচ্ছে ঊর্ধ্ব সীমা টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা যেটি পেলাম, আমাদের বাম পক্ষে আমরা কি পেলাম, বাম পক্ষে আমরা পেলাম এক্স মাইনাস এক্স নট, ডান পক্ষে আমরা কি পেলাম,
ডান পক্ষে আমরা পেলাম হচ্ছে ভি নট টি প্লাস এই যে এই অংশটি হচ্ছে 0²/2 মানে হচ্ছে 0, তার মানে আমরা পেলাম হচ্ছে a এর সঙ্গে t²/2। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে এই যে এটি হচ্ছে আদি অবস্থান, x0 হচ্ছে আদি অবস্থান, x হচ্ছে সর্বশেষ অবস্থান, অর্থাৎ এই যে আদি অবস্থান এবং সর্বশেষ অবস্থানের যে পার্থক্য, এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো এই যে এখান থেকে এই যে দূরত্বটুকু, এইটুকুই কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব s। এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব s। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন লিখে ফেলতে পারি যে এই যে x - x0 এটির মানে হচ্ছে s, আর ডান পক্ষে আমরা কি পেয়েছি? ডান পক্ষে পেয়েছি হচ্ছে v0 t প্লাস এই যে এখানে হচ্ছে a t² আছে আর এখানে একটি 2 আছে না নিচে, এটিকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, এটিকে লেখা যায় এভাবে হাফ a t², অর্থাৎ এই যে আমরা কিন্তু একটি গাণিতিক সমীকরণ পেয়ে গেলাম। কার জন্য? s এর সঙ্গে আমাদের বাকি অংশগুলোর যে সম্পর্ক সেটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটি আমরা পেলাম, আমরা কি পেলাম? s = v0 t প্লাস হাফ a t²। এখন একইভাবে দেখো, একইভাবে এর আগের দিনে আমরা দেখে এসেছিলাম যে এক মাত্রার জন্য আমরা যদি একটি সমীকরণ পাই, সেটিকে আমরা ভবিষ্যতে 3 মাত্রার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এখন তাহলে সেটুকু দেখব। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম s = v0 t প্লাস হাফ a t²। তাহলে দেখো এটিকে যদি আমরা এখন 3 মাত্রায় ভেঙে লিখি, এখানে আমরা যে হিসাবটি করেছিলাম সেটি কিন্তু এক মাত্রায়, অর্থাৎ এই মাত্রাটি যদি x এর দিক হয়ে থাকে, তাহলে x এর দিকে, ঠিক আছে, x এর দিকে কি লেখা যায়? x এর দিকে লেখা যায় x = vx0 t প্লাস হাফ ax t²। এখন এটিকে যদি আমরা ভেক্টর রাশিতে রূপান্তর করতে যাই, এটি হচ্ছে x অক্ষ বরাবর শুধুমাত্র মানের সম্পর্ক, তাহলে এটি যেহেতু পুরোপুরি x অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে i হ্যাট, অর্থাৎ এর দিকটি হবে i হ্যাটের দিক, এই যে vx এর দিকটি হবে হচ্ছে i হ্যাটের দিক, এবং ax এর দিকটি হবে হচ্ছে i হ্যাটের দিক। ঠিক আছে, একইভাবে আমরা যদি y এর দিকের উপাংশটুকু চাই, সেক্ষেত্রে আমরা পাবো sy j হ্যাট প্লাস সরি এটি সমান হচ্ছে তাহলে sy j হ্যাট এটি সমান আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো হচ্ছে vy0 বা vy0 j হ্যাট তার সাথে t প্লাস হাফ ay j হ্যাট t²। একইভাবে যদি তুমি z অক্ষের জন্য চাও, z অক্ষের জন্য চাইলে তখন আমরা কি পাবো? z অক্ষের জন্য একইভাবে এখানে হবে হচ্ছে sz k হ্যাট প্লাস সরি এটি হচ্ছে সমান sz k হ্যাট, এটি সমান v z0 k হ্যাট t প্লাস হাফ এই যে এটি হচ্ছে az k হ্যাট t²। ঠিক আছে, যেহেতু এটি এক মাত্রার জন্য সঠিক ছিল, অতএব 3 মাত্রায় আলাদা করে আমরা যদি অংশগুলি লিখি, আমরা এই রাশিমালাটি পাবো। এখন দেখো এই প্রত্যেকটি অংশকে আমরা যদি যোগ করতাম,
প্রত্যেকটি অংশ যদি আমরা যোগ করি, দেখো এখানে হচ্ছে এস এক্স আই হ্যাট প্লাস এস ওয়াই জে হ্যাট প্লাস এস জেড কে হ্যাট, এই তিনটিকে আমরা যদি যোগ করি, অর্থাৎ আমরা হচ্ছে এস এর এক্স উপাংশ, ওয়াই উপাংশ এবং জেড উপাংশকে যখন আমরা যোগ করছি, তখন আমরা যেটি পাচ্ছি সেটি আসলে এস। ঠিক আছে, একইভাবে এই যে আমরা যখন এই প্রথম অংশটিকে দেখো, প্রথম অংশটিতে এটি হচ্ছে ভি এক্স নট আই হ্যাট প্লাস ভি ওয়াই নট জে হ্যাট প্লাস ভি জেড নট কে হ্যাট, অর্থাৎ আদিবেগের এক্স উপাংশ, আদিবেগের ওয়াই উপাংশ, আদিবেগের জেড উপাংশ, এই তিনটিকে যখন আমরা যোগ করব ভেক্টর আকারে, তখন আমরা আসলে পাবো হচ্ছে সম্পূর্ণ আদিবেগ ভেক্টর রূপে, অর্থাৎ এটি হচ্ছে ভি নট, তার সাথে আছে টি প্লাস, এরপরে কি আছে, এরপরে দেখো এরপরে আছে হচ্ছে হাফ, এবং এরপরে যে অংশটি, এই যে দেখো এখানে আছে হচ্ছে এ এক্স আই হ্যাট, এ ওয়াই জে হ্যাট এবং এ জেড কে হ্যাট। ঠিক আছে, অর্থাৎ এর এক্স উপাংশ, এর ওয়াই উপাংশ, এর জেড উপাংশ, অর্থাৎ এই যে ত্বরণের এক্স ওয়াই এবং জেড উপাংশ যদি আমরা একসাথে যোগ করি, তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে সম্পূর্ণ ত্বরণ এবং সেটি হবে একটি ভেক্টর। তাহলে এটি স্কয়ার, এই যে এটি হচ্ছে আমাদের এই সম্পর্কটির ভেক্টর রূপ। ঠিক আছে, তাহলে এই যে আমরা আরেকটি সম্পর্ক পেলাম যে ভেক্টর এস সমান সমান ভেক্টর ভি নট টি প্লাস হাফ ভেক্টর এ ইন্টু টি স্কয়ার। এটিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এখন একটু খেয়াল করো যে এখান থেকে যদি আমরা আরেকটু বিশেষ ক্ষেত্র নির্ণয় করতে যাই, এখানে আমরা কি বলেছিলাম যে এস সমান সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে, আমরা কি বলেছিলাম, এখানে আমরা পেয়েছি যে এস সমান সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, এটি হচ্ছে সাধারণভাবে। এখন দেখো এমন যদি হয় যে কোনো একটি বস্তু হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করার অর্থ কি, স্থির অবস্থা থেকে যেটি যাত্রা শুরু করে তার আদিবেগ হচ্ছে শূন্য, আদিবেগ শূন্য, অর্থাৎ তার ভি নট এর মান হচ্ছে শূন্য। তাহলে কোনো একটি বস্তুর স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে, স্থির অবস্থা থেকে যাত্রা করলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ভি নট সমান সমান শূন্য, অর্থাৎ ভি নট যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, দেখো এস সমান সমান 0 প্লাস হাফ এ টি স্কয়ার, অর্থাৎ তখন আমরা পাবো যে এস সমান সমান হাফ এ টি স্কয়ার। এখন দেখো আমরা প্রথমেই কি বলেছি, আমরা বলেছি যে আমাদের এখানে যে ত্বরণ অর্থাৎ এ, সেটি কিন্তু একটি ধ্রুব রাশি, সেটি একটি ফিক্সড রাশি। এখন ত্বরণ এর মানটি যদি ধ্রুব হয়, তার অর্থ এই যে এস সমান সমান যে হাফ এ টি স্কয়ার তুমি পেলে, এখানে খেয়াল করো এখানে হাফ একটি ধ্রুবক, এও একটি ধ্রুবক, অর্থাৎ এখানে আমাদের তখন শর্তটি দাঁড়ায় যে এস প্রপোর্শনাল টু টি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে তার সরণের পরিমাণ কি হবে, সরণের পরিমাণ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময় দ্বিগুণ হলে অতিক্রান্ত দূরত্ব হবে 4 গুণ, সময় 3 গুণ হলে অতিক্রান্ত দূরত্ব হবে 9 গুণ, সময় 4 গুণ হলে অতিক্রান্ত দূরত্ব হবে 4 4 16 গুণ, এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবারে আসো, এবারে হচ্ছে আমরা সমত্বরণে গতিশীল একটি বস্তুর আদিবেগ, শেষ বেগ এবং দূরত্বের মধ্যে যে সম্পর্ক সেটি নির্ণয় করব। ঠিক আছে, কি বললাম, সমত্বরণে গতিশীল একটি বস্তুর আদিবেগ, শেষ বেগ এবং দূরত্বের মধ্যে যে সম্পর্ক সেটি আমরা ক্যালকুলাস পদ্ধতিতে নির্ণয় করব। আমরা আগের মতোই আবার একটি চিত্র এঁকে নেই। এখানে হচ্ছে আমরা একটি রেখা বরাবর যাচ্ছি, দুঃখিত।
এই যে এখানে হচ্ছে আমরা একটি সরল রেখা বরাবর হিসাব করছি, ঠিক আছে। এখানে আমরা বলে নিলাম যে এখানে যেখান থেকে আমরা শুরু করছি, এই যে এই অবস্থানটি, এখানে হচ্ছে একটি অবস্থান, এখানে হচ্ছে আমাদের সময়ের শুরু, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের t সমান সমান 0। এরপরে এই অবস্থানে গিয়ে আমাদের t সমান সমান t, এবং এরপরে অল্প একটু সময় পরে এই যে এই পরিমাণটুকু হচ্ছে আমাদের dx পরিমাণ, ঠিক আছে। এই অংশটুকু হচ্ছে আমাদের dx পরিমাণ, অর্থাৎ এই বিন্দুতে গিয়ে আমাদের t প্লাস dt পরিমাণ সময়ের পার্থক্য, ঠিক আছে। এখন একইভাবে তাহলে এখানে যেহেতু শুরু হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের বেগটি হচ্ছে আদিবেগ অর্থাৎ v নট, এবং এখানে গিয়ে আমাদের বেগটি হচ্ছে v শেষ বেগ, এবং এখানে গিয়ে আমাদের বেগ হচ্ছে v প্লাস dv, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ত্বরণের সংজ্ঞা থেকে আসি, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি পেয়েছি? ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা হচ্ছে যেটি পেতে পারি যে ত্বরণ a মানে, এর অর্থ হচ্ছে এই যে এইটি, v কে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে। এখন এটিকে আমরা যদি একটু পাল্টে এভাবে লিখি যে এটি হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। এটিকে আমরা একটু এখন পাল্টে লিখলাম যে dv বাই dt, এটির সাথে হচ্ছে একটি, আমি x কে যদি x এর সাপেক্ষেই ব্যবকলন করি তাহলে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হয় না। x কে x এর সাপেক্ষে একই রাশির সাপেক্ষে যখন আমরা ব্যবকলন করি তখন আমরা যেটি পাই সেটি হচ্ছে 1। অর্থাৎ এই যে এখানে আমরা যেটি পেলাম, এবার আমরা যদি এদের একটু অবস্থানটি পাল্টে লিখি তাহলে আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি যে এখানে এই যে এই dx এর সাথে যদি এই dt এর আমরা একটি জোড়া বাঁধি তাহলে আমরা পাবো এটি পাবো, এবং আমরা পাবো হচ্ছে dv এর সঙ্গে dx এর সম্পর্ক পাবো, ঠিক আছে। এখন খেয়াল করো এই যে এখানে প্রথম অংশে কি হলো, আমরা একটু আগে পরে করে লেখার পরে আমরা পেলাম যে t এর সাপেক্ষে x এর ব্যবকলন, অর্থাৎ এই রাশিটি আসলে v না, এই রাশিটি হচ্ছে বেগ, অর্থাৎ আমরা এটিকে লিখতে পারি যে এটি মানে হচ্ছে v ইনটু dv dx, ঠিক আছে। তাহলে এই যে আমরা যে রাশিটি পেলাম একে যদি আমরা একটু এখন আবার অদল বদল করে লিখি আমরা কি পাবো? আমরা পাবো যে a dx এটি সমান সমান হচ্ছে v dv, ঠিক আছে। a dx সমান সমান হচ্ছে v dv। এখন a মানে আবার কি? a মানে হচ্ছে একটি ধ্রুব ত্বরণ, আর v মানে হচ্ছে এই যে এই বিন্দুর বেগ। এখন এবার কিন্তু আমাদের আর এটিকে ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা নেই, অর্থাৎ আমরা এটিকে সরাসরি উভয় পক্ষে, এই যে বাম পক্ষেও আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি, ডান পক্ষেও আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। দেখো বাম পক্ষে তোমার শুরুটি কোথায়? শুরুটি হচ্ছে এই যে এখানে রাশিটি হচ্ছে x এর উপরে, অর্থাৎ এই যে এই অবস্থানে আমাদের অবস্থানটি হচ্ছে x নট, এবং t ইকুয়াল টু t অবস্থানে আমাদের অবস্থানটি হচ্ছে x, অর্থাৎ এটি হচ্ছে x নট থেকে শুরু করে আমাদের লিমিটটি হচ্ছে x পর্যন্ত, এবং এই ক্ষেত্রে আমাদের লিমিটটি কোথা থেকে শুরু? আমাদের শুরু হচ্ছে v নট থেকে শুরু এবং v তে গিয়ে শেষ, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা বাম পক্ষকে ইন্টিগ্রেশন করি, a যেহেতু একটি ধ্রুব রাশি, আমরা dx কে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে x, যেখানে আমাদের লিমিটটি হচ্ছে x নট থেকে x পর্যন্ত। ডান পক্ষে আমরা দেখো dv এর সাপেক্ষে v কে ইন্টিগ্রেশন করছি, অর্থাৎ আমাদের ফলাফলটি হচ্ছে v স্কয়ার বাই 2, এবং এই যে v স্কয়ার বাই 2 যে আমরা পেলাম, এখানে আমাদের লিমিট কত? লিমিট হচ্ছে v নট থেকে শুরু করে v পর্যন্ত, ঠিক আছে। তাহলে বাম পক্ষে আমরা এখন কি পাবো? বাম পক্ষে আমরা যদি মানটি বসিয়ে দেই আমরা পেয়ে যাব হচ্ছে ax মাইনাস x নট, আর ডান পক্ষে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে একবারে যদি আমরা হাফটি কমন নিয়ে লিখি, হাফ আমরা পাবো হচ্ছে v স্কয়ার মাইনাস v নট স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে যেটি পেলাম
তাহলে আমরা এখানে যেটি পেলাম যে এই পাশে আমরা পেলাম হচ্ছে ax - x নট। তাহলে দেখো এই যে x - x নট, x হচ্ছে পরবর্তী অবস্থান, x নট হচ্ছে আদি অবস্থান, অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্য সেটিকেই কিন্তু আমরা বলতে পারি সেটি হচ্ছে a s। ঠিক আছে, আর ডান পক্ষে আমরা কি পেলাম? ডান পক্ষে আমরা পেলাম হচ্ছে হাফ ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। তাহলে এই যে এখানে যে 2টি ছিল এটিকে যদি আমরা এই পক্ষে নিয়ে আসি তাহলে এটি এখানে চলে আসবে না, 2s, এবং এই পাশে থাকলো হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। তাহলে এবার দেখো আমরা যদি এবার একটু পক্ষান্তর করে লিখি আমরা কি পাবো? আমরা পাবো যে ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার, এটিকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, প্লাস 2as। এই যে আমরা বলেছিলাম যে সমত্বরণে গতিশীল বস্তুর আদিবেগ, শেষ বেগ এবং দূরত্বের মধ্যে একটি সম্পর্ক, সেটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। একইভাবে এটিকেও আমরা চাইলে ত্রিমাত্রিক ব্যবস্থায় লিখতে পারি। এবং একই সঙ্গে দেখো এখানে আরেকটি ব্যাপার রয়েছে। কি ব্যাপার? এখানে হচ্ছে যদি আমরা বলি আগের মতোই যে এখানে যদি আমরা স্থির বেগের অর্থাৎ শূন্য আদি বেগে বা স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করি, স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করা হয়, স্থির অবস্থানে যাত্রা শুরু করলে কি হবে খেয়াল করো, তখন হচ্ছে ভি নট হবে 0। ভি নট যদি 0 হয় তখন আমাদের অবস্থা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান 2as। এখন দেখো তোমার 2 একটি ধ্রুব রাশি, এও একটি ধ্রুব রাশি, অর্থাৎ তখন আমরা লিখতে পারবো কি? তখন আমরা লিখতে পারবো যে v প্রপোর্শনাল টু √s। ঠিক আছে, এটি কখন হলো? যখন আমরা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছি, অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরুকারী বস্তুর ক্ষেত্রে, সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যদি অতিক্রান্ত দূরত্ব যদি 4 হয়ে থাকে বা 4 গুণ হয়ে থাকে সেক্ষেত্রে বেগ হবে হচ্ছে দ্বিগুণ। যদি অতিক্রান্ত দূরত্ব 9 গুণ হয়ে থাকে সেক্ষেত্রে বেগ হবে 3 গুণ। যদি অতিক্রান্ত দূরত্ব 16 গুণ হয়ে থাকে আদি অবস্থানে সেক্ষেত্রে আমাদের বেগ হবে 4 গুণ। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে রাশিমালা সেটি। মনে করো তোমাদের অবস্থাটি হচ্ছে এরকম যে আমরা হচ্ছে কোন একটি বিন্দু থেকে যাত্রা শুরু করেছি। ঠিক আছে, এবং আমাদের অবস্থাটি হচ্ছে এবারে এমন। এখানে অবস্থাটি আমরা কি পাচ্ছি? এখানে আমাদের অবস্থাটি পাচ্ছি হচ্ছে এমন যে আমরা শুরু করেছি কোথা থেকে? আমরা শুরু করেছি হচ্ছে এখান থেকে। ঠিক আছে, যে টি সময় পরে আমরা মোট কতটুকু এসেছি? এই যে এটি হচ্ছে টি সময় পরে। ঠিক আছে, এই সময়টি হচ্ছে আদি সময়, আর এই সময়টি হচ্ছে টি থেকে 1 সেকেন্ড কম, অর্থাৎ এটি হচ্ছে t-1 সেকেন্ড। তাহলে এখন দেখো এই যে নীল দাগটি দিয়ে আমরা কি বুঝতে পারবো? নীল দাগের এই পুরো দূরত্বটি হচ্ছে আমাদের এই যে পুরো এই টি সময় আমাদের কতটুকু সরণ হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের st। আর এই যে সবুজ দাগটি হচ্ছে 0 থেকে শুরু করে t-1 সেকেন্ড পর্যন্ত আমাদের কতটুকু সরণ হয়েছে, অর্থাৎ s t-1। তাহলে দেখো এই যে মাঝখানে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু কখন অতিক্রম হলো? এই দূরত্বটুকু অতিক্রম করা হলো হচ্ছে ঠিক টি-তম যে সেকেন্ড, অর্থাৎ এই সেকেন্ডে। অর্থাৎ যদি এটি পঞ্চম সেকেন্ড এবং চতুর্থ সেকেন্ড হয়ে থাকে, এটি হচ্ছে 5 সেকেন্ডে মোট সরণ হচ্ছে এতটুকু, আবার
4 সেকেন্ডে মোট সরণ হচ্ছে এতটুকু, অর্থাৎ 4 সেকেন্ডের সরণটুকু যদি বাদ দিই, এইটুকু হবে হচ্ছে শুধুমাত্র পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা। তাহলে এইটুকুকে আমরা বলে থাকি হচ্ছে এস টিএইচ। ঠিক আছে, এইটুকুকে আমরা বলে থাকি এস টিএথ। ঠিক আছে, অর্থাৎ টি তম সেকেন্ডে আমার কতটুকু দূরত্ব অতিক্রম হলো সেটুকুকে আমরা বলছি এস টিএইচ। এখন এর আগে আমরা কি দেখে এসেছি? আমরা এর আগে দেখে এসেছি যে এস সমান সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে দেখো, এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে এখানে এস টি, ঠিক আছে, এস টি মানে কি? এস টি মানে হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। একইভাবে আমরা যদি এস টি মাইনাস ওয়ান নির্ণয় করতে যাই, এস টি মাইনাস ওয়ান মানে কি? এস টি মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে এস টি মাইনাস ওয়ান মানে হচ্ছে টি এর মান হচ্ছে টি মাইনাস ওয়ান, অর্থাৎ তখন আমরা পাবো হচ্ছে ভি নট টি মাইনাস ওয়ান প্লাস এখানে হচ্ছে হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা কি কি বের করতে চাচ্ছি? আমরা এখানে নির্ণয় করতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র এই অংশটুকুর মান কত, অর্থাৎ এস টিএইচ এর মান কত। তাহলে এস টিএইচ কে যদি আমরা এখান থেকে আবার হিসাব করতে যাই, দেখো আমরা কি পাবো? আমরা পাবো এস টিএইচ মানে কি, অর্থাৎ টি তম সেকেন্ডে এস টিএথ মানে হচ্ছে এস টি মাইনাস এস টি মাইনাস ওয়ান। তাহলে এস টি একটু আগে আমরা কি পেয়েছি? এস টি ছিল হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এস টি মাইনাস ওয়ান হচ্ছে ভি নট টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এবার হিসাব করি, আমরা এখন কি পাবো? আমরা হচ্ছে এস টি থেকে এস টি মাইনাস ওয়ান বিয়োগ করা মানে হচ্ছে যে ভি নট টি থেকে ভি নট টি মাইনাস ওয়ান এটি বাদ যাবে। অর্থাৎ আমরা এখানে প্রথম অংশে যেটি পাবো, প্রথম অংশ হচ্ছে ভি নট কমন, ভি নট কমন। এখানে কি? এখানে হচ্ছে টি মাইনাস টি প্লাস ওয়ান। এই যে আমরা কি করলাম? টি থেকে টি মাইনাস ওয়ান কে বাদ দিলাম। এরপরে কি হবে? এরপরের অংশ অর্থাৎ এর অংশের জন্য আমরা আবার কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে হাফ এ, এখানে আমরা আবার পাবো হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান। এটি আমরা কোথা থেকে পেলাম? এটি আমরা পেলাম এই যে এখানে যে হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ছিল, এটিকে আমরা যদি একটু আমাদের জানা সূত্র অনুসারে ভেঙে লিখতাম, আমরা কি পেতাম? আমরা পেতাম এটি হচ্ছে ভি নট টি মাইনাস ওয়ান প্লাস এটি হচ্ছে হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে লেখা যায় টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান এই আকারে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে এখানে এখন কি কি হলো? এখানে এখন যা যা হলো যে প্রথম অংশে এই যে এই টি এর সঙ্গে এই টি হচ্ছে কেটে গেল, আবার এখানে হচ্ছে এই টি স্কোয়ারের সাথে এই টি স্কোয়ার হচ্ছে কেটে গেল। তাহলে এগুলো যদি কাটাকাটি হয়ে যায়, শেষমেশ আমাদের হাতে কি থাকলো? আমাদের হাতে থাকলো হচ্ছে এখানে, এখানে থাকলো হচ্ছে শুধুমাত্র ভি নট, এখানে থাকলো হচ্ছে শুধুমাত্র ভি নট। তাহলে সমান সমান ভি নট প্লাস এখানে হচ্ছে হাফ এ, তার সাথে হচ্ছে টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে আমরা সম্পূর্ণ সম্পর্কটি এখন পেয়ে গিয়েছি। আমাদের সম্পূর্ণ সম্পর্কটি কি দাঁড়ালো? আমাদের সম্পূর্ণ সম্পর্কটি দাঁড়ালো যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি এথ মানে হচ্ছে ভি নট প্লাস হাফ এ এর সাথে আবার টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের সর্বশেষ সম্পর্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এবার
n তম সেকেন্ডে বা t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানটি কত, অর্থাৎ আমাদের যদি কখনো প্রশ্ন করা হয় যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমরা হচ্ছে আমাদের t এর মান বা n এর মান হবে 5, এবং তখন আমরা এই সূত্র ব্যবহার করে শুধুমাত্র পঞ্চম সেকেন্ডে বা শুধুমাত্র ষষ্ঠ সেকেন্ডে বা শুধুমাত্র দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানটি কত সেটি নির্ণয় করতে পারবো। আমরা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের মনে রাখতে হবে যে এখন হচ্ছে আমাদের শীতকাল চলে এসছে, যেহেতু শীতকাল চলে এসছে অতএব আমাদের সবারই এখন হাঁচি কাশি ইত্যাদি একটু বেশি হয়ে থাকে, সে কারণে আমাদের অবশ্যই সকলকে একটু সাবধানে থাকতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং অবশ্যই যতটুকু সম্ভব একান্ত প্রয়োজন ছাড়া জনসমাগম এবং হাঁচি কাশিকে এড়িয়ে চলতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো।